আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রশাসনে আওয়ামী লীগের দোসররা বহাল দাবিতে কাজ করছে বলছেন মির্জা ফখরুল। এদিকে আয়নাঘরে গিয়ে যা দেখল গুম কমিশন। জানাবো দেশবাসীর উদ্দেশ্যে ফেসবুক পোস্টে সমহিমায় ফিরে আসবে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে না বলছেন রিজভী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রশাসনে আওয়ামী লীগের দোসররা বহাল দাবিতে কাজ করছে বলছেন মির্জা ফখরুল। প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা বহাল দাবিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে নতুন করে ষড়যন্ত্র অনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। এসব আওয়ামী লীগ দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় অন্তর্বর্তী সরকারের উপর পড়বে। ফখরুল বলেন, প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজিদুল হক সুমন। গুম হওয়ার পর সাজিদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত। ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছে। গুম হওয়ার এত বছর পর আবারও 30 সেপ্টেম্বর সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজিদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। অভিযান পরিচালনাকারীরা মায়ের ডাকার সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সহ পরিবারের সদস্যদের গালাগাল চরম অসহনীয় আচরণ করে। তারা বাসার ছোট্ট শিশুর সঙ্গেও অমানুষের মতো আচরণ করে। বর্তমানে দেশপতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নির্দয় শাসন শোষণ থেকে মুক্তি পেলেও সানজিদা ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত। তিনি বলেন, এই ধরনের হয়রানির মানে হলো বিপদগ্রস্ত পরিবারের সঙ্গে রসিকতা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল, তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোনো অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শাসক গোষ্ঠীর নির্মম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে সেটিকে নির্মূল করতে এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কুচক্রী মহলের তৎপরতা বন্ধ করতে ইন্টারিম গভর্নমেন্ট জোরালো ভূমিকা পালন করবে বলে দৃঢ় আশাবাদী। আয়নাঘরে গিয়ে যা দেখল গুম কমিশন। আলোচিত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিলে পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মাইনুল ইসলাম চৌধুরী। অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী বলেন, এরই মধ্যে বিভিন্ন আয়নাঘরে নানা পরিবর্তনের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রমাণ মুছে ফেলা হয়েছে। অনেকের দেওয়ালে রং করা হয়েছে, সেই সঙ্গে কক্ষ ভেঙে ফেলারও প্রমাণ মিলেছে। তবে কোনো ভুক্তভোগীকে পাওয়া যায়নি। কমিশনের সদস্যরা জানান, তারা লিখিতভাবে আয়নাঘরের সব ধরনের পরিবর্তন স্থগিত করার জন্য বলেছেন। অভিযুক্তদের তলব করে বিষয়টি ব্যাপকভাবে খতিয়ে দেখা হবে। গুমে অভিযুক্ত যেসব ব্যক্তি পালিয়েছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কমিশন অব ইনকোয়ারি সদস্য সাজ্জাদ হোসেন জানান, গুম সংক্রান্ত যেসব বর্ণনাগুলো তারা পেয়েছেন সে অনুযায়ী এখন সেগুলো অনেক অংশে নেই। বেশ কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে, কিছু ভেঙে ফেলা হয়েছে। সংস্থাটি জানায়, মাত্র 13 কার্যদিনে 400টি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে। এগুলোর বেশিরভাগই র্যাবের বিরুদ্ধে। সেই সঙ্গে ডিবি, সিসিটিভি, ডিজিএফআই এইসব আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও গুমের অভিযোগ করেছে। প্রসঙ্গত, 2009 সালের 6 আগস্ট থেকে 2024 সালের 5 আগস্টের মধ্যে হওয়া গুমের ঘটনাগুলো খতিয়ে দেখবে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। এরপর আগামী 10 অক্টোবরের মধ্যে তারা অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে। দেশবাসীর উদ্দেশ্যে ফেসবুক পোস্টে সমহিমায় ফিরে আসবে আওয়ামী লীগ। কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, তাহলে তারা প্রকাশ স্বর্গে বাস করেন। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ সমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া পোস্টে বলা হয়, জানি আপনারা ভালো নেই। দেশের সার্বিক অবস্থা চারিদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনা যেকোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মহান আল্লাহর সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন। আপনারা সবই জানেন, সবই দেখছেন, এখন হয়তো সবকিছু অনুধাবন করতে পারছেন। কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আরো লাশ চেয়েছিলেন, তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক। তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখেছেন, আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবির পক্ষে গিয়েছে। শেখ হাসিনা আমাদের সরকার তাদের সফল দাবি মেনে নিয়েছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু নির্বাচনের বিচারের নিশ্চয়তা দিয়েছিল। নিহত সকল পরিবারের পাশে দাঁড়িয়েছিল। আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিল। তারপর কেন এই অরাজকতা, এত হত্যা, এত ধ্বংসযজ্ঞ করা হলো?
কারণ এর পেছনে ছিল ক্ষমতা দলের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। দখলের দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আপনারা দেখেছেন ১৬ জুলাই থেকে ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি বিদেশি এজেন্টরা কিভাবে হত্যা ও সংযোগ শুরু করে। এমনকি ছাত্রদের উপর ৭.৬২ রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলা হয়। কিভাবে ঢাকা শহরে অস্থিতিশীল অবস্থিত রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, কিভাবে মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধ মাঠে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, কত নিষ্ঠুরভাবে পুলিশ ও সাংবাদিক হত্যা এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে। ৫ আগস্ট কিভাবে বাঙালি জাতির মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূতিকাগার জাতীয় পিতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধ্বংস করা হয়েছে। প্রধান বিচারপতির বাসভবন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সরাসরি বেসরকারি অফিস, আদালত, বাসভবন পোড়ানো ও লুটপাট করা হয়েছে। আপনারাই ভেবে দেখুন, এইসব সহিংসিত ধ্বংসযজ্ঞের সঙ্গে কোটা আন্দোলনের কি সম্পর্ক ছিল? যে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, পরিকল্পিতভাবে কিভাবে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছে এবং ৪৫০টি থানা ও অস্ত্রাগার লুট করা হয়েছে। নিষ্ঠুরভাবে একজন অন্তঃসত্ত্বা পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে। কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাও জাতির সামনে এখনো সরকার প্রকাশ করছে না। এর সবই ছিল ক্ষমতা দখলের একটি ষড়যন্ত্র। তখন সরকার আরো কঠোর হলে হয়তো আরো লাশ পড়তো, আরো অনেক বাবা-মায়ের বুক খালি হতো। তাই মানুষের জনমাল রক্ষায় শেখ হাসিনা এই পদক্ষেপ নিয়েছিলেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিনটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, এই আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি, এর পেছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টার মাইন্ড হিসেবে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেন, অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার। এ থেকে স্পষ্ট বোঝা যায় এটা ছাত্রদের কোটায় আন্দোলন ছিল না। তাই সকল দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতি দেশে আপনারাও নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছেন। আপনারা বুঝতে পেরেছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করছে, আপনাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না। এই দেশ ৩০ লক্ষ শহীদের রক্ত, ২.৫ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কেনা। এই দেশে বাঙালির ২৪ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উঠতে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। শিক্ষকদের জুতার মালা পরিয়ে প্রহার করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। শিক্ষকদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন ছাত্ররা। শিক্ষকদের চেয়ার দখল করে সেখানে শিক্ষার্থীরা বসে আছে। এটা কি আমাদের সংস্কৃতি? শিক্ষকদের শ্রদ্ধা করার যুগ যুগ ধরে চলে আসে। এই সংস্কৃতি কেন নষ্ট করা হয়েছে? কাদের স্বার্থে নষ্ট করা হয়েছে? অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এই ধ্বংসের হাত থেকে বাঁচান। শিক্ষার্থীরা এখন থাকবে ক্লাস ও শিক্ষাঙ্গনমুখী, কিন্তু এখনই তাদের সচিবালয় এবং ক্ষমতামুখী করে পরিকল্পিতভাবে কেন ধ্বংস করা হচ্ছে? জাতি ধ্বংসের এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। আপনারা দেখেছেন, আল্লাহর পবিত্র ঘর মসজিদও ভাঙচুর ও লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি। খোদ রাজধানীর যাত্রাবাড়ীতে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে পর্যন্ত লাঞ্ছিত করা হয়েছে। এমনকি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের জুমার নামাজের খুতবার রত অবস্থায় কিভাবে ভাঙচুর, মামলা ও হামলার ঘটনা ঘটেছে। এই সবই করা হচ্ছে পরিকল্পিতভাবে, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে স্থিতিশীলতা রক্ষার নামে বাইরের কোনো দেশকে বাংলাদেশে ঘাঁটি তৈরির সুযোগ করে দেওয়া। ৫ আগস্টের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে নির্মম হত্যাকাণ্ড, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে তা খুবই ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। নির্বিচারে তাদের উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই সনাতন ধর্মাবলম্বীদের, তারা প্রতিবাদ করেছেন, ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছেন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপনারা দেখেছেন, শান্তির ধর্ম ইসলাম যারা এদেশে প্রচার ও প্রসার করেছেন, সেই পীর আউলিয়াদের মাজার কিভাবে ধ্বংস করা হয়েছে। আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এসব কিসের লক্ষণ? এসব কিছু সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার অবশ্যই করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। শেখ হাসিনা সরকার বিদ্যুৎ উৎপাদন ও সরকার এবং দ্রব্যমূল্য জনসাধারণের নাগালের মধ্যে রাখার জন্য কঠোর পরিশ্রম করেছেন। ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে প্রায় ২৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতি করেছিল। শুধু সঠিক ব্যবস্থাপনার অভাবে আজ দেশের মানুষ বিদ্যুতের অভাবে কষ্ট করছে। এই কয়েকদিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ সেদিকে কোনো নজর নেই। ক্ষমতা পাকাপোক্ত করতে অবৈধ ইউনূস সরকার আওয়ামী লীগ নির্ধারণেই বেশি ব্যস্ত। আপনারা দেখেছেন প্রশাসনে কিভাবে পরিকল্পিতভাবে অসন্তোষ তৈরি করা হচ্ছে। ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করায় কতজন আনসার সদস্যকে হত্যা করা হয়েছে তা কোনো মিডিয়াও প্রকাশ করতে সাহস পাচ্ছে না। বেতন ভাতা নিয়ে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করায় ইতিমধ্যে ২ জন শ্রমিককে হত্যা করা হয়েছে। অসংখ্য শ্রমিকদের বিরুদ্ধে খুললেই আপনারা দেখবেন, মিডিয়া খুললে আপনারা দেখবেন আমাদের মা বোনদের পথে ঘাটে কিভাবে অপমান অপদস্থ করা হচ্ছে। নারী শিশু কেউই রেহাই পাচ্ছে না।
দিন দুপুরে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই এখন নিত্য নৈমিত্তির ব্যাপার। এর কোনো প্রতিকার নেই। এই কোনো কিছুই মিডিয়াতে প্রচার করতে দেওয়া হচ্ছে না। এই সরকার মিডিয়া অফিস দখলে ইতিমধ্যে বিশ্ব রেকর্ড করেছে। এই পর্যন্ত সারা দেশে ১.৫ শতাধিক সাংবাদিকদের নামে হত্যা মামলা দিয়েছে। ৩ শতাধিক সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। এরাই আবার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলে। সম্প্রতি ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাসে রিসেট বাটন দিয়ে দেশের ইতিহাস মুছে ফেলার কথা বলেছেন, যা খুবই আপত্তিজনক এবং নিন্দনীয়। তিনি বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার জন্য যতই রিসেট দেন না কেন, দেশের মৌলিক ও অস্তিত্বের ইতিহাসগুলো মোছার ক্ষমতা তার নেই। বুঝতে পারলে তো বাংলাদেশই থাকবে না। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ শহীদ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতির পিতা হচ্ছে বাংলাদেশের মৌলিক ভিত্তি, আমাদের জাতিগত অস্তিত্বের জায়গা। দেশকে তিনি শাসন শোষণ যাই করুন, এইসব গৌরবময় অধ্যায় মেনে নিয়েই কাটতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।